ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আবার নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা হেডিংটা দেখে, লম্ব বৃত্তাকার চোঙ। আজকে আলোচনা করব লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে, ঠিক আছে? তো বেসিক্যালি আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা প্রথমত মাধ্যমিক যারা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ এখানে আমি থিওরিটিক্যাল পার্টটাও আলোচনা করব এবং তার সাথে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যেমন কিছু পরীক্ষা রয়েছে, এন্ট্রান্স এক্সাম, যেমন পলিটেকনিক রয়েছে, এএনএম জিএনএম রয়েছে, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমত বলে রাখি, প্রথমত চোঙের অঙ্কে অনেকের প্রবলেম যেটা হয় কি, সূত্র মুখস্থ রাখতে, ঠিক আছে? সূত্রগুলো আমি শিখিয়ে দেবো যে তোমরা কীভাবে মনে রাখতে পারবে। সূত্র কিন্তু মুখস্থ রাখার কোনো দরকার হবে না, ঠিক আছে? সূত্রগুলো জাস্ট মনে রাখবে, তাহলে এখানে ভিডিওটা পুরো দেখে নাও, সূত্রগুলো এমনিতেও তোমাদের মনে থেকে যাবে, ওগুলো আলাদা করে আর মুখস্থ করার দরকার হবে না। এবং সূত্রগুলো যদি রেডি করতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব একটা কঠিন না। আমি কয়েকটা ট্রিক দেখিয়ে দেবো। বেসিক্যালি এখানে এমসিকিউ টাইপ প্রবলেম যেগুলো আছে বা এসএকিউ শর্ট টাইপ যেগুলো কোশ্চেন বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, সেই ধরনের প্রবলেম কিছু সলিউশন করে দেবো। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থেকো। এবং তোমাদের বলে রাখার, যারা চ্যানেলে একদম নতুন, এই চ্যানেলে কিন্তু প্রচুর অঙ্কের ভিডিও পাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের। বেসিক্যালি উচ্চ মাধ্যমিক লেভেলে তো প্রচুর ভিডিও রয়েছে, এছাড়া জয়েন্ট এন্ট্রান্স লেভেলেরও প্রচুর ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এবং কিছু যদি প্রবলেম থাকে, কোনো চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমি সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। চলো আজকে টপিকটা নিয়ে শুরু করছি। প্রথমত যেটা বলছিলাম, প্রথম বিষয়টা হচ্ছে আমি থিওরিগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ থিওরিগুলো এখানে দরকার, সূত্র যেগুলো রয়েছে। তো চোঙ আগে কোনটাকে কি বলে সেটা জানতে হবে। চোঙ একটা প্রথমত ঘনবস্তু, ঠিক আছে, যার আয়তন একটা রয়েছে। তো আয়তনের সূত্র এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রগুলো একটা একটা করে আমি নিয়ে আসছি। তো সব সূত্রগুলোই কিন্তু বেসিক্যালি প্রমাণ করা যাবে, এবং প্রমাণ করে যদি তোমরা মনে রাখো তোমাদের কিন্তু আর কখনো ভোলার চান্স থাকবে না, সহজেই মনে থাকবে। তো দেখো কীভাবে আমি প্রমাণ করছি। তো প্রথমত একে লম্ব বৃত্তাকার চোঙ বলে কেন, এটা প্রথম প্রশ্ন, ঠিক আছে? লম্ব বৃত্তাকার চোঙ বলার কারণ কি? কারণ দেখো এখানে যে উচ্চতাটা, এটাকে আমরা উচ্চতা বলা হয়, এইচ লেখা হয় উচ্চতা। এই যে উচ্চতাটা মাঝখান বরাবর যদি আমরা চোঙের মেজার করি, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সাপোজ আমার হাতে একটা কাগজ রয়েছে, এটা আমি চোঙ বানালাম। দেখো এইভাবে যদি আমরা দেখি, দেখো এইদিকে একটা বৃত্তাকার তল রয়েছে এইদিকে, এবং এইদিকে আরেকটা বৃত্তাকার তল রয়েছে, এবং এই মাঝ বরাবর যদি আমরা একটা লাইন টানি, এর মাঝ বরাবর, ঠিক আছে, সেটা দেখো এই লাইনটা অ্যাকচুয়ালি ওটা উচ্চতা বোঝাচ্ছে এখানে। এবং এই উচ্চতাটা যেহেতু অনুভূমিকের সাথে এইভাবে যদি রাখা হয় চোঙটাকে, দেখো ভূমির সাথে, ভূমির যে তলটা রয়েছে অর্থাৎ এই তলটা, ভূমির তলের সাথে এই যে মাঝের যে লাইনটা বললাম অক্ষ, অ্যাকচুয়ালি ওটাকে অক্ষ বলা হয়, যেটা মাঝখান দিয়ে গেছে। তো এই অক্ষটা ভূমির তলের সাথে যেহেতু লম্বভাবে রয়েছে, 90 ডিগ্রি কোণ করে রয়েছে, দেখতেই পাচ্ছ এখানটায় এই জায়গাটা 90 ডিগ্রি কোণ করে রয়েছে, এই জন্য বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। প্রথমত এই লম্ব আছে বলে লম্ব বলা হয়। আর বৃত্তাকার কেন বলা হয়? নিচের যে ভূমিটা রয়েছে, দেখো নিচের ভূমিটা বৃত্তাকার, ঠিক আছে? বৃত্তাকার ভূমির জন্য লম্ব বৃত্তাকার চোঙ নাম হয়েছে। এবং কোনটাকে কি বলে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আরও ডিটেল আসছি। এইটাকে, এই যে ভূমির, এটাকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধটাকে বেসিক্যালি আর দিয়ে লেখা হয়, এটা এইচটা হচ্ছে উচ্চতা। তো এই যে ভূমির তল দুটো রয়েছে, এটা যেমন, এটা বেসিক্যালি বলা যাবে ফাঁপা চোঙ, কারণ দুদিকটাই খালি দেখতে পাচ্ছ। এতে যদি ঢাকনা থাকতো, সাপোজ কাভার থাকতো, এখানে বৃত্তাকার চাকতি থাকতো, দুদিকটা সাপোজ আটকানো রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে দুমুখ বন্ধ চোঙ। বা কখনো কখনো এমন হয় এই দিকটা হয়তো ঢাকা রয়েছে, এই দিকটা খোলা, তখন একমুখ খোলা চোঙ, এইভাবেও কিন্তু নাম দেওয়া হয়। তো এই যে দুদিকের দুটো বৃত্তাকার চাকতি, এগুলোকে আমরা আলাদা করে তুলে নিতে পারি। এর ব্যাসার্ধ তাহলে আর হবে। আর একটা রয়েছে উপর দিকে, উপরেরটা এখানে করছি, এরও ব্যাসার্ধ আর হবে। দুটো চাকতি সেম, উপরে এবং নিচে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমরা প্রথমত যে সূত্রটা করব সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। দেখতে পাচ্ছ ভূমির ক্ষেত্রফল কথা হবে, যদি বলে ভূমির ক্ষেত্রফল, একটা লম্ববৃত্তাকার চোঙ দিয়ে দিল, ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ভূমির ক্ষেত্রফল যদি চাই, ভূমির ক্ষেত্রফল, একটা বৃত্তাকার জায়গা, বৃত্ত বেসিক্যালি। তো এখানে বৃত্তের ক্ষেত্রফল লাগিয়ে দিলেই হবে। ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে পায়ের মান 22/7, ঠিক আছে? তো এটা আসন্ন মানে বেসিক্যালি নেওয়া হয়, পাই 22-এর সাথে নেওয়া হয়। এবার যদি বলা হয় দুটো ভূমি রয়েছে, সরি একটাই ভূমি রয়েছে, যদি দুমুখ বন্ধ থাকে, দুটো মুখ যদি বন্ধ থাকে,
তাহলে আমাদের টোটাল যে সমতল দুটো রয়েছে, মানে নিচের দিকে একটা সমতল রয়েছে, তল রয়েছে, উপরের দিকে একটা তল রয়েছে, তার টোটাল ক্ষেত্রফল হবে কিন্তু 2 পাই আর স্কোয়ার। এখানে যেমন একটা পাই আর স্কোয়ার আছে ভূমির জন্য, উপরের দিকটাও যদি ঢাকনা থাকতো সেটার জন্য পাই আর স্কোয়ার হতো, তাহলে 2 পাই আর স্কোয়ার ওখানে হয়ে যাচ্ছে। এবার প্রবলেম যেটাতে হয় সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলটা বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও একটু সমগ্র তলটা কী করে পাবো আমরা। একটা কোশ্চেন আসছে সমগ্র তল, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বেসিক্যালি দরকার। তার আগে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিই। পার্শ্বতল বলতে কোনটা বলো তো? এই যে চোঙটার কথা বলছিলাম, এই চোঙের এই পাশের দিকটাই হচ্ছে পার্শ্বতল, অর্থাৎ কাগজের যে পেজটা রয়েছে এই যতটা তল রয়েছে পাশটা হচ্ছে পার্শ্বতল, আর নিচের দিকে ভূমি একটা তল, এটা একটা সমতল, উপর দিকে একটা সমতল রয়েছে। আগে আমরা পার্শ্বতল বার করি, তারপরে সমগ্রতল ক্যালকুলেট করব। তো পার্শ্বতল বার করতে যে প্রথমত বলি, এই যেটা ভূমি রয়েছে এভাবে রাখলে এটা ভূমি, ঠিক আছে? তো এই যে ভূমিটা রয়েছে, ভূমিতে যদি সাপোজ একটা চাকতি থাকতো মনে করো, এবং এই যে বৃত্তাকার অংশটা এর পরিধিটা প্রথমে বার করবো, অর্থাৎ এই বর্ডার লাইনটা বার করে নিই। পরিধি কত হয় দেখে নিই। পরিধি কত হবে এখানে, অর্থাৎ এই বৃত্তটার পরিধি, এই লাইনটা মানে বৃত্তটার পরিধি। পরিধি কত হবে? পরিধির সূত্র অলরেডি আমরা জানি 2 পাই আর, ঠিক আছে? এবং 2 পাই আর এই ভেবে বুঝতে পারছো নিশ্চয়ই, এই অংশটা তাহলে 2 পাই আর। এই যদি এখান থেকে কেউ যাত্রা শুরু করে দিয়ে টোটাল এক পাক ঘুরে আসে এখান পর্যন্ত 2 পাই আর হবে। এবারে কাগজ আর উপরে এই হাইটটা, এই উচ্চতাটা তো এইচ অলরেডি বলে রেখেছি এখানে, এই উচ্চতাটা এতটা, এখান থেকে এতটা পর্যন্ত এই যে উচ্চতা এটা এইচ। এবার এই অংশটা খুলে দাও, নিচেটা কিন্তু এটা 2 পাই আর মাথায় রাখতে হবে, এটা 2 পাই আর। ধরো খুলে গেছে, তার মানে যে কাগজের সিটটা দেখতে পাচ্ছি ওটা অ্যাকচুয়ালি চোঙটাকে আমি কেটে দিয়েছি, ধরো কেটে দেওয়ার পর এটা পাচ্ছি। তো এই পরিধিটাই কি হচ্ছে এখন, এই যে পরিধিটা ছিল বৃত্তাকার অংশের যে পরিধিটা ছিল এটা খুলে দেওয়ার পর এটাই কিন্তু এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে 2 পাই আর। এটা যদি আমরা খুলে দিই তাহলে দেখো এরকম একটা আয়তাকার সিট পাবো, এটাই হচ্ছে 2 পাই আর। এটাই 2 পাই আর, কারণ 2 পাই আরটা বৃত্তাকারে ছিল, ওটা খুলে গেছে 2 পাই আর। আর এই উচ্চতাটা এইচ অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে পার্শ্বতলটা। এর ক্ষেত্রফল কত হবে দেখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দিলেই হবে। দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 2 পাই আর রয়েছে, প্রস্থ এইচ রয়েছে, তাহলে পার্শ্বতলটা 2 পাই আর এইচ, এত বর্গ একক, ঠিক আছে? এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল যদি চাই, সমগ্রতল তাহলে কত হবে? সমগ্রতল বেসিক্যালি এখানে 3টে তল রয়েছে, খুলে দেওয়ার পর এটা পার্শ্বতল হলো, আর দুদিকে দুটো চাকতি ছিল বৃত্তাকার, এই একটা আর নিচে একটা ছিল, ঠিক আছে? তাহলে সমগ্রতল কত হবে? 2 পাই আর এইচটা থাকছে, 2 পাই আর এইচ প্লাস দিয়ে দুটো বৃত্তাকার তল, ঠিক আছে? নিচের দিকে একটা বৃত্তাকার তল, উপরের দিকে একটা বৃত্তাকার তল, প্রতিটার ক্ষেত্রফল অলরেডি আমরা লিখে রেখেছিলাম যে পাই আর স্কোয়ার। তাহলে দুটো এরকম রয়েছে, তাহলে 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, 2 পাই আর কমন রেখে এইচ প্লাস আর। এইভাবে যদি করো তোমাদের তাহলে কিন্তু ভোলার চান্স থাকবে না, নিজেরাই সূত্র তৈরি করে নিতে পারবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। আর পার্শ্বতলটা অলরেডি লিখে রেখেছিস, এটা বেসিক্যালি লাগে সমগ্রতল, পার্শ্বতল। এবার এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, যদি বলে এক মুখ খোলা, অনেক সময় বলে এক মুখ খোলা থাকলে তার সমগ্রতলের ক্ষেত্রফল। এক মুখ যদি খোলা থাকে, অর্থাৎ নিচের দিকটা হয়তো বেস রয়েছে, উপর দিকটা হয়তো খোলা, ঠিক আছে? সেক্ষেত্রে কত হবে সমগ্রতলের ক্ষেত্রফলটা? পার্শ্বতলটা তো সেম থাকছে, তাহলে 2 পাই আর এইচ থাকছে প্লাস, এক্ষেত্রে যেমন এই যে 2 পাই আর স্কোয়ার লিখেছিলাম, দুটো হবে না, কারণ নিচের চাকতিটা রয়েছে, উপরটা খোলা, তার মানে একটা পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে কিন্তু এটা হবে। এটা যদিও সূত্রাকারে ওখানে নেই বইয়েতে, ক্লাস 10-এর যে বই আছে সেখানেও সেভাবে নেই, তো তোমরা এভাবে মনে রাখতে পারো, এটা নিজেরাই তৈরি করে নিতে পারো। দুমুখ খোলা থাকলে, দুমুখী যদি খোলা থাকে তাহলে শুধুই পার্শ্বতলটাই হবে সমগ্রতল, ঠিক আছে? সেক্ষেত্রে এইটাও হবে না, এই অংশটাও হবে না, পাই আর স্কোয়ারটাও হবে না। তো এগুলো মনে রাখতে হবে। এবারে আসছি একদম শেষের টপিক, আয়তন। আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা বেসিক্যালি জানি যে নর্মাল যে সূত্র হয় যে কোনো ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যদি আমরা ভাবি, ভূমির ক্ষেত্রফল দেখো, এটা তো ভূমি, বৃত্তাকার অংশ ভূমি,
ভূমির ক্ষেত্রফলে যে ভূমির ক্ষেত্রফল অলরেডি ক্যালকুলেশন করা রয়েছে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা কত দেখতে পাচ্ছি, এই ভূমিটার ক্ষেত্রফল হয়ে গেছে, এই অংশটার ক্ষেত্রফল করে ফেলেছি, এবার উচ্চতা দেখতে পাচ্ছি এইচ, তাহলে এইচ এটা হবে পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার নিশ্চয়ই বিষয়টা? ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুটো জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, তোমরা নোট ডাউন করে রাখতে পারো, সেটা হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এখানটা ব্র্যাকেটে নিলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা কিন্তু নিরেট চোঙের ক্ষেত্রে আমরা বলতে পারি। এবার ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হবে, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ফাঁপা চোঙের ক্ষেত্রে জাস্ট আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ছবিটা এই ধরনের হবে, পুরোটাকে করে নিই। এই ধরনের ছবি হবে। ফাঁপা চোঙ মানে বুঝতেই পারছো পাইপ টাইপের কিছু। তো সেক্ষেত্রে যদি বলা হয় যে সমগ্রতলের ক্ষেত্রফল বা আয়তন কত হবে, কতটা পাইপে প্লাস্টিক রয়েছে বা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়াল কতটা রয়েছে, সেক্ষেত্রে কিভাবে করব। সেক্ষেত্রে ভিতরের যে বৃত্তাকার অংশ রয়েছে সেটাকে আমরা স্মল আর ধরে নিচ্ছি, এবং বাইরের দিকের যে অংশটা রয়েছে এটাকে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, ব্যাসার্ধগুলো। আর উচ্চতাটা উভয় ক্ষেত্রে একই থাকছে, এটা এইচ। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল নয়, প্রথমে আয়তনটা করে নিই আমরা। আয়তন সমান, মনে রাখবে যে টোটালটার আয়তনটা প্রথমে বার করে নিই। ভিতরটা প্রথমে আমরা ভেবে নিচ্ছি যে নিরেট আছে, পুরোটা নিরেট, ফাঁপা কিছু নেই, সেক্ষেত্রে আয়তন কত হতো, সেক্ষেত্রে বাইরের ব্যাসার্ধ দেখতে পাচ্ছ ক্যাপিটাল আর, তাহলে এটা হতো পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ। কিন্তু ভিতরটা আমরা পুরোটাই নিয়ে নিয়েছি, তাহলে ভিতরের ফাঁকা অংশটা আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ ভিতরে যে ফাঁপা চোঙটা রয়েছে ওইটার আয়তনটা বাদ দিতে হবে। ওইটা আয়তন কত হবে দেখে নাও, পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। এটা কিন্তু সূত্র হবে আয়তনের। এবার সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো এখানে প্রথমত কটা তল আছে ভাবতে হবে। দেখো একটা তল আমি আলাদা করে লিখে নিচ্ছি। এই একটা তল রয়েছে, উপরের দিকে চাকতির মতো যেটা থাকে, একটা চাকতির মতো বালার মতো থাকবে তল, নিচের দিকেও সেম জায়গাটা থাকবে। এগুলো প্রথমে কত হয় দেখে নিই। চাকতিগুলো দুদিকে যে বালার মতো রয়েছে, অর্থাৎ পাইপ যদি আমরা একটা নিই, সামনের দিকে যে বালার মতো অংশটা দেখতে পাচ্ছি আমরা চোখে, সেটার ক্ষেত্রফল কত হবে। তার মানে এটা আমরা যদি বৃত্তাকার দুটো দেখিয়ে দিই এইভাবে, এই অংশটা, তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস ভিতরের ছোট বৃত্তটা করে দিলেই হবে। এটা হচ্ছে পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার, এটা হলো প্লাস দিয়ে। দেখো পার্শ্বতল এখানে দু রকমের রয়েছে, বাইরের দিক অর্থাৎ পাইপটার বাইরের দিক যদি রং করা হয়, সাপোজ বাইরের দিকে রং করা হচ্ছে, বাইরের দিকের ক্ষেত্রফল হবে দেখো 2 পাই বড় আর এইচ, প্লাস ভিতরের দিকটাও তো রং করতে হবে, ভিতরের দিকটার ব্যাসার্ধ দেখো স্মল আর আছে, সেক্ষেত্রে 2 পাই স্মল আর এইচ। এটা সমগ্রতলের ক্ষেত্রফল হবে। তো সূত্রগুলো মোটামুটি বলে দিলাম, এবার কিছু অঙ্ক নিয়ে আসছি। দেখো প্রথম যে প্রবলেমটা নিয়ে এসেছি ক্লাস 10-এর বই থেকে, ক্লাস 10-এর বইয়ে এসএকিউ যেগুলো রয়েছে 20 দাগের প্রথমের প্রবলেমটা। ঠিক আছে, প্রবলেমটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে, তোমরা ওখান থেকে দেখে নাও, আমি শুধু অ্যান্সারটা করে দিচ্ছি। 20.1 কোশ্চেন নাম্বার। কোশ্চেনে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি বক্রতল মানে পার্শ্বতলটা। ঠিক আছে, বক্রতল মানে পার্শ্বতল, অর্থাৎ 2 পাই আর এইচ। যদি আমরা ব্যাসার্ধটা আর ধরে নিই, সেক্ষেত্রে 2 পাই আর এইচ সমান দেখতে পাচ্ছি 264 দেওয়া রয়েছে, এবং দেওয়া রয়েছে আয়তন 924 ঘনমিটার। আয়তন 924, আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এটা দেওয়া রয়েছে 924 924। এবার শেষ পর্যন্ত বলেছে যে ভূমির ব্যাসার্ধের মান নির্ণয় করতে, অর্থাৎ আর এর মান ক্যালকুলেট করতে হবে। তো এটা আমরা কি করব, জাস্ট প্লেন দুটোকে ডিভাইড করে দাও। ডিভাইড করে দিলে দেখো কি হচ্ছে, দেখো পাই কেটে যাচ্ছে, এইচ কেটে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, কত থাকছে জাস্ট 2 বাই আর। এদিকে যদি ক্যান্সেলেশন করি, তাহলে জাস্ট ছোটো ছোটো করে তোমরা ক্যান্সেলেশন করতে পারো। 2 দিয়ে যদি করি 13, 132, 4 2 8, 6 2 12, 2 2 4, আবার যদি 2 দিয়ে করি 6 6, 2 দিয়ে করলে এটা হচ্ছে 11 দিয়ে হচ্ছে, দেখো 6 11, 11 2 22, 11 কে 11,
3 2 3 দিয়ে কাটছে, 3 2 6, 3 7 21, তাহলে কত হচ্ছে দেখো এখান থেকে 2/r ইকুয়াল টু 2/7, এখান থেকে 2টা উপরে ক্যান্সেল করে দিলে r ইকুয়াল টু 7 পেয়ে যাচ্ছি। প্রথম অ্যান্সার এটা হয়ে গেল, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার 2 নম্বর প্রবলেম 20.2। 20.2তে কী রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c দেওয়া রয়েছে, একই রকমভাবে কিন্তু করতে হবে। তাহলে 2πrh এটা ইকুয়াল টু দেওয়া রয়েছে c, তারপরে রয়েছে দেখো ভূমির ব্যাসার্ধ আর দেওয়া রয়েছে, ওটা অলরেডি আমরা লিখে নিয়েছি। আয়তন দেওয়া রয়েছে v, আয়তন মানে v দেওয়া রয়েছে, অর্থাৎ πr²h এটা দেওয়া রয়েছে v। আমাদের ক্যালকুলেট করতে হবে ভ্যালু CR/v, CR/v এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এখানে লিখে নিচ্ছি CR/v ইকুয়াল টু দেখো c এর মান বসাচ্ছি 2πrh ইন্টু একটা r হবে, বাই যদি v করা হয় অর্থাৎ πr²h। সেক্ষেত্রে দেখো পাই ক্যান্সেল হচ্ছে, আর r², এখানে r² সাথে কেটে যাচ্ছে, জাস্ট h কেটে যাচ্ছে, থাকছে 2, অর্থাৎ অ্যান্সার 2 হবে। ঠিক আছে, সেম টাইপ এখানে আরেকটা প্রবলেম রয়েছে 3এরটা, এটা একই রকমভাবে তোমরা পারবে। এবার দেখো 20.4, এটা একটু অন্যরকম, এটা করিয়ে দিচ্ছি, এটাও শর্টকাটে করা যাবে। দেখো এখানে দেওয়া রয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে। সাপোজ আমি যদি দুটো চোঙ ভেবে নেই এইভাবে, এখানে একটা চোঙ রয়েছে, দুটো চোঙ ভেবে নিচ্ছি। সাপোজ এইটার ব্যাসার্ধ r1 ধরে নিচ্ছি, এটার উচ্চতা h1 ধরে নিচ্ছি, এটার ব্যাসার্ধ r2 ধরে নিচ্ছি, উচ্চতা h2 নিয়ে নিচ্ছি। তাহলে কি দেওয়া রয়েছে, এখানে রয়েছে প্রথমত উচ্চতার অনুপাত, তাহলে h1/h2 মান দেওয়া রয়েছে, h1/h2 কত দেওয়া রয়েছে 1/2, এভাবেই লিখবে তোমরা। আর কি দেওয়া রয়েছে, ভূমির পরিধির অনুপাত দেওয়া রয়েছে 3:4। তাহলে ভূমির পরিধির সূত্র কি, থিওরি বোঝাতে যে অলরেডি বলেছি, বৃত্তাকার যেহেতু ভূমি তার পরিধি 2πr, তাহলে 2πr1/2πr2 ইকুয়াল টু দেওয়া রয়েছে 3/4। এখান থেকে দেখো 2πটা কেটে যাচ্ছে, বেসিক্যালি r1/r2 মান 3/4 হয়ে যাচ্ছে। এখানে চেয়েছে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত সমান কি হয়, দুটোর যদি আয়তন ভাবি, এইটার আয়তন কত হবে πr1² h1/πr2² h2। ঠিক আছে, তাহলে এখানে অলরেডি পাইগুলো তো কেটেই যাচ্ছে, আর এখানে r1²/r2² রয়েছে, r1/r2 মান দেওয়া রয়েছে 3/4, এখানে স্কোয়ার আকারে রয়েছে, তাহলে এটা হবে 9/16, এটা স্কোয়ার করে দিচ্ছি, ইন্টু h1/h2, দেখতে পাচ্ছ h1/h2, এখানে মান জানি অলরেডি 1/2 সমান 9:32। ঠিক আছে, আরও কয়েকটা প্রবলেম করাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবারে দেখো তারপর আরেকটা প্রবলেম নিয়েছি 20.5, এটা একটু বড় হবে, দেখতে থাকো কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেমটা। প্রথমে একটা চোঙ নিয়ে নিচ্ছি, যার ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি আর উচ্চতা h ধরে নিচ্ছি। তো এখানে বলা আছে, কোশ্চেনটা একবার বলে দিচ্ছি যে কোনো বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হচ্ছে, ব্যাসার্ধটা কিছুটা হ্রাস 50% হ্রাস, আর উচ্চতা 50% বৃদ্ধি, অর্থাৎ উচ্চতা বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আয়তনের শতকরা পরিবর্তন চেয়েছে। তো এখানে প্রথমত প্রাথমিক আয়তনটা বার করে নিই। প্রাথমিক, যারা কম্পিটিটিভের জন্য পড়ছো তারা এগুলো এত লেখার তো দরকার নেই, তোমরা শর্টকাটে প্র্যাকটিস করার চেষ্টা করো। প্রাথমিক আয়তন πr²h। এবার দেখো ব্যাসার্ধ কী হচ্ছে, 50% হ্রাস করা হচ্ছে ব্যাসার্ধকে, অর্থাৎ আগে ব্যাসার্ধ আর ছিল, অন্তিম ব্যাসার্ধ নিশ্চয়ই আর হবে না, আর থেকে কিছুটা কম হবে। অন্তিম ব্যাসার্ধ সেটা হবে আর মাইনাস কিছু হবে, মাইনাস কত 50% হ্রাস করা হচ্ছে, অর্থাৎ আর ইন্টু 50-এর 100, এটা ক্যালকুলেশন করলে r/2 হবে। আর অন্তিম উচ্চতা এখানে 50% বাড়ানো যেহেতু হয়েছে, তাহলে h ইন্টু 50/100, তাহলে এটা কত হবে 3h/2। আর আয়তন
অন্তিম আয়তন যদি চাই সমান কত হবে দেখো, নতুন ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, তাহলে পাই এটা স্কোয়ার, তাহলে r²/4 ইন্টু এইচের জায়গায় রয়েছে 3h/2। তাহলে ধ্রুবক নামগুলোকে আগে যদি লিখে নিই, দেখো 3/8 পাই r²h। এখান থেকে স্পষ্ট যে এটা কত ছিল প্রথমের আয়তন, পাই r²h ছিল, আর এখানে হয়েছে 3/8 পাই r²h। অর্থাৎ দেখতেই পাচ্ছি এটা বেশি ছিল, এটা অনেকটা কমে গেছে, কারণ 3/8, ঠিক আছে, এখানে 1 পাই r²h, এখানে 3/8টা দেখতে পাচ্ছি একের থেকে যেহেতু কম, আয়তন কমে গেছে। এবারে শতকরা কতটা কমেছে, শতকরা হ্রাসের সূত্র হবে আয়তন কতটা হ্রাস পেয়েছে সেটা উপরে হবে, আর নিচে প্রাথমিক আয়তন, ঠিক আছে। উপরে লিখে নিতে পারো তোমরা আয়তন হ্রাস বাই প্রাথমিক আয়তন। আমি একদম ক্যালকুলেশন করছি। আয়তন হ্রাস বলতে এখানে পাই r²h মাইনাস 3/8 পাই r²h ইন্টু প্রাথমিক আয়তন পাই r²h। এটা যদি ক্যালকুলেশন করি, পাই r²h দেখো উপর থেকে কমন নিচ্ছি, নিচের সাথে পুরো কেটে যাবে, থাকবে এখানে 1 মাইনাস 3/8, 1 মাইনাস ইন্টু 100 করতে হবে, 1 মাইনাস 3/8 ইন্টু 100 ইকুয়াল টু হবে 5/8 ইন্টু 100। তাহলে 125/2 62.12%, এতটা আয়তন শতকরা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। আরেকটা এমসিকিউ রয়েছে এই ধরনের, বেসিক্যালি দুটো এমসিকিউ রয়েছে, তার একটা করে দিচ্ছি। এটা 19-এর দাগের প্রবলেম, 19-এর দাগের 4, 19.4 প্রবলেমটা বলে দিচ্ছি দেখো। তো এখানে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা আয়তন লিখে নিই। আয়তনের সূত্র বলতে প্রাথমিক আয়তন এটাই করে দিচ্ছি, এই অঙ্কটা এখান থেকেই করা যাবে। প্রাথমিক ব্যাসার্ধ আর ধরে নিয়েছি এই ছবিটার মতো, আর উচ্চতা এইচ ধরে নিচ্ছি, তাহলে আয়তন পাই r²h থাকলো। এবার দেখো বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, অর্থাৎ নতুন ব্যাসার্ধ হবে কত, r/2, এবং উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা হয়ে যাবে 2h। তাহলে নতুন আয়তন কত হবে, পাই ইন্টু r², এটা স্কোয়ার ইন্টু h, তাহলে 2h হবে, তাহলে হাফ পাই r²h। অপশান কী রয়েছে, যে পূর্বের আয়তনের থেকে নতুন যে আয়তন হবে পূর্বের আয়তনের সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, চারগুণ হবে। দেখতেই পাচ্ছি অর্ধেক হবে, পাই r²h আগে ছিল, এখন হাফ পাই r²h, অর্থাৎ আয়তন অর্ধেক হয়ে যাচ্ছে। তো এই ধরনের আরও অনেক প্রবলেম রয়েছে, ভিডিওটা আর বাড়াবো না, কারণ যদি তোমরা চাও আরও কিছু প্রবলেম করিয়ে দিতে বা অন্য কোনো চ্যাপ্টারের তোমাদের কনসেপ্ট চাই, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং যতটা পারো ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যেটা বলার, ঠিক আছে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। আর কোনো ভিডিও যেটা দরকার যদি হয় তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং বুঝতেও যদি প্রবলেম হয় সেটাও জানাতে পারো, ঠিক আছে। আজকের মতো এটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।